নমস্কার, আমি অদিতি। আজ ২রা সেপ্টেম্বর, মঙ্গলবার। রইল আজকের বাছাই করা সবচেয়ে বড় ১০টি প্রধান খবর। শুরুতেই দেখে নিন হেডলাইন্স। বিজেপির কথায় মঞ্চ খুলছে না সেনা, খবর পেয়ে মেয়ো রোডে ছুটে গেলেন মমতা। বাংলার বুকে উঠল পাকিস্তানের পতাকা, দেখা মাত্রই প্রতিবাদে নামল বিজেপি। আসল সত্য সামনে আসতেই একদিকে নরেন্দ্র মোদীকে রাজকীয় সংবর্ধনা, অন্যদিকে শেহবাজ শরীফকে চূড়ান্ত বেইজ্জত করলেন শি জিনপিং। কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার প্রেমিক দেশরাজ, পৈতৃক বাড়িতেই 7 দিন লুকিয়ে। কংগ্রেস কার্যালয় ভেঙে এখনো গায়েব রাকেশ সিং, বাবাকে নাপিয়ে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। রুশ তেল কিনে ভারতে ব্রাহ্মণরা মুনাফাখোর, ট্রাম্পের বুদ্ধিদাতার মন্তব্যে জ্বলছে দেশ। ব্রিটিশদের মতোই ধর্মই অস্ত্র আমেরিকার। অযোগ্য শিক্ষকের তালিকায় এবার বিজেপি নেতা স্ত্রীর নাম, বীরভূমে চাঞ্চল্য। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার অভিযোগে রাকেশ সিং অভিযুক্ত, রাজ্যে তীব্র শোরগোল। ওড়িশায় বাংলায় কথা বলায় মালদহের শ্রমিক আক্রান্ত, পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগে তীব্র শোরগোল। বনগাঁতে বিজেপির উস্কানি, তৃণমূল কর্মীদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি। মৌসুম ভবনের পূর্বাভাস, দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, পুজোর সময় সতর্কতা। উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহের হুঁশিয়ারি, শ্রমিক হেনস্থা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র বার্তা। বাঁকুড়া 2 নম্বর ব্লকের সবুজঝড়, তৃণমূলের একক দখল সমবায় সমিতিতে। হাওড়ার নদীতে স্নান করতে গিয়ে যুবকের মৃত্যু, বন্ধুর বাড়ির পাশেই ঘটল দুর্ঘটনা। কৃষ্ণনগরের ছাত্রী খুন, দেশরাজের আশ্রয়দাতা কুলদীপ সিং গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ চলছে। 75তম জন্মদিনে মোদির নামে সেবা পাখওয়াড়া অভিযান, দেশ জুড়ে জনসংযোগ ও সেবামূলক কর্মসূচি। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, আমরা আপনাদের কাছে প্রতিদিন সঠিক, নিরপেক্ষ ও সংক্ষিপ্ত খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এই ছোট্ট চেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইক আমাদের আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। চলুন এখন দেখে নেওয়া যাক বিস্তারিত সংবাদ। মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেই খবর পেয়ে সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন মমতা। বলেন, সেনাবাহিনীর দোষ নেই, তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তারা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ? সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এই ঘটনার পর ভাষা আন্দোলনের ধর্নাস্থল পৃথক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, এবার থেকে মেয়ো রোডে আর নয়, রানী রাসমণি এভিনিউতে ভাষা সন্ত্রাসের বিরোধিতা চলবে। আজ সেনার জবরদস্তিতে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের ভাঙা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 3টে নাগাদ ধর্মতলা লাগোয়া মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চে আচমকায় পৌঁছে যায় সেনাবাহিনী। মঞ্চটি খুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা রুখে দাঁড়ালেও সেনা মঞ্চ সরিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মেয়র পরিষদ দেবাশিস কুমাররা। ভাঙা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, প্যান্ডেল খুলে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে। সেনার বিরুদ্ধে কিছু বলার নেই আমার, ওরা আমাদের গর্ব। কিন্তু ওদের যখন বিজেপির কথায় চলতে হয় তখন সেটা দুর্ভাগ্যের। তৃণমূল নেত্রী স্পষ্ট অভিযোগ, বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রীর কথাই করেছে কাজ। এটা বিজেপি করেছে। মঙ্গলবার আমাদের কর্মসূচি ছিল, আজ এই মঞ্চটা খুলে দেওয়া হলো। আমরা জানি এটা সেনার এলাকা, রেলের এলাকা কিছুটা। আমরা তাদের বিরক্ত করতে চাই না, কিন্তু এটার পেছনে দায়ী বিজেপি সরকার। বিজেপি প্রমাণ করে দিল যে সেনাকে ওরা এভাবেই কাজে লাগায়। মনে রাখুন, যতটা করবেন তার পাল্টা জবাবও পাবেন। যদিও মঞ্চ খোলা নিয়ে সেনার তরফে সিপিআর গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারির দাবি, এখানে 3 দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, ওই মঞ্চ 1 মাস ধরে রেখে দেওয়া হয়। আয়োজকদের কাছে মঞ্চ খোলার আবেদন জানানো হলেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়েই সেনার তরফে মঞ্চ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনার এই দাবি উড়িয়ে মমতা পাল্টা বলেন, সেনাকে বলবো, আপনারা মানুষের গর্ব। বিজেপির হাতের পুতুল হয়ে নোংরা খেলায় নামবেন না। এই মঞ্চ ভেঙে ফেলায় তৃণমূল নেত্রী আরো জানান, এবার মোদীর অনুমতি নিতে হয় এমন কোনো জায়গায় আমরা আর কর্মসূচি করব না। আমি মানুষের পারমিশন নিয়ে চলি, ভাষা আন্দোলন চলবে। এবার রানী রাসমণি রোডে হবে প্রতিবাদ, তবে মানুষের যাতায়াতের সুবিধায় ডোরিনা ক্রসিং ছেড়ে আন্দোলন চালাতে হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের কুলটির বরাকর করিমডাঙ্গা এলাকার একটি জিও টাওয়ারে ইসলামিক পতাকা উড়তে দেখা যাওয়ার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ এটি পাকিস্তানের পতাকা এবং তারা দোষী যুবকের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক যুবক করিমডাঙ্গার একটি জিও টাওয়ারে উঠে চাঁদ তারা যুক্ত সবুজ রঙের একটি পতাকা লাগাচ্ছেন। পতাকাটি দেখতে অনেকটা পাকিস্তানের জাতীয় পতাকার মতো হওয়ায় বিজেপির পক্ষ থেকে এটি পাকিস্তানের পতাকা বলে দাবি করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছে, ভারতের মাটিতে কেন পাকিস্তানের পতাকা ওড়ানো হবে? কুলটি বিজেপির মণ্ডল অধ্যক্ষ সঞ্জু দাস জানিয়েছেন, পতাকা লাগানোর পর যুবক টাওয়ার থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশকে আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তারা সেই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুতই তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে। ভাইরাল ভিডিও এবং স্থানীয়দের দাবি অনুযায়ী পতাকায় চাঁদ তারা রয়েছে এবং এর রঙও পাকিস্তানের পতাকার মতো সবুজ। তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো পাকিস্তানের জাতীয় পতাকার বাম দিকে একটি সাদা অংশ থাকে, যা এই পতাকায় ছিল না। এই পার্থক্য থেকে বোঝা যায় যে এটি আসলে একটি ইসলামিক পতাকা, পাকিস্তানের জাতীয় পতাকা নয়। এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। একদিকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় সম্বর্ধনা দিয়েছে চীন, পাশাপাশি অন্যদিকে খোদ আয়োজক দেশ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চূড়ান্ত বেইজ্জত করে দিলেন। এসসিও শীর্ষ সম্মেলন দেশগুলির রাষ্ট্রনায়কেরা যখন পরস্পরের মধ্যে মত বিনিময় করছিলেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে বলতেই হেঁটে যাচ্ছিল শি জিনপিং। পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জিনপিং এর সাথে করমর্দন করার জন্য খুব আগ্রহী ছিলেন, কিন্তু জিনপিং উপেক্ষা করে শাহবাজ শরীফের পাশ দিয়ে হেঁটে চলে যান। ফলে চূড়ান্ত অপদস্থ হতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তার মুখের মতো ফুটে ওঠে তার ছাপ। এদিকে সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে দীর্ঘ 7 বছর পর চীনে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও শীর্ষ সম্মেলন ছাড়াও রবিবার অর্থাৎ 31শে আগস্ট 2025 প্রধানমন্ত্রী মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। উভয় নেতাই ভারত চীন সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনার জন্য একটি কর্ম উদ্যোগ নিয়েছেন, যার অনেকটাই উন্নতি হয়ে গেছে। তাদের বৈঠকে উভয় নেতাই ভারত চীন আবারও একত্রিত হওয়ার ওপর জোর দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক অতীতে দুই দেশের সম্পর্কের অগ্রগতির কথাও উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে বলেন, সীমান্তে বিচ্ছিন্নতার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা আবারও শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভারত ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশে 2.8 বিলিয়ন মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সাথে জড়িত। একটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ও চীন উভয় কৌশলগত স্বায়ত্তশাসনের পক্ষে এবং তাদের সম্পর্ককে কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী 2026 সালে ভারতে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে জিনপিং এর আমন্ত্রণ জানিয়েছেন। সন্ত্রাসবাদের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি জিনপিং এর সমর্থন চেয়েছেন। 8 দিনের মাথায় অবশেষে পুলিশের জালে কৃষ্ণনগরের ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ। রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত সোমবার কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে নিজের প্রেমিকাকে গুলি করে খুন করে উত্তরপ্রদেশেই পালিয়ে গিয়েছিল দেশরাজ। প্রায় 1 সপ্তাহ ধরে সেখানেই গা ঢাকা দিয়েছিল সে। তার খোঁজেই উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিল রাজ্য পুলিশের 3টি দল। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে উত্তরপ্রদেশের দেউরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। সেখানে গিয়েই 7 দিন লুকিয়েছিল সে। শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত দেশরাজের বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানের জয়সালমেরে গিয়েছেন পুলিশ আধিকারিকেরা। সূত্রের খবর, প্রেমিকাকে খুনের পর মামা কুলদীপ সিং এর সঙ্গে যোগাযোগ রেখেছিল দেশরাজ। তাই মামাকে হেফাজতে নিয়ে তাকে ধরার চেষ্টা করেছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে নিয়ে আসার পর তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তর হাতে আগ্নেয়াস্ত্র এলো কি করে? এই ঘটনার সঙ্গে
আর কে বা কারা জড়িত আছে, নাকি সবটাই নিজের চেষ্টাই করেছে? অভিযুক্তর হাতে আগ্নেয়াস্ত্র এলো কি করে? এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। গত 25শে আগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ঈশিতা মল্লিক নামের ওই তরুণীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দেশরাজ সিং নামে এক যুবকের দিকে। দেশরাজ ছিল ঈশিতারই পূর্ব পরিচিত। দেশরাজের খোঁজেই তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায় দেশরাজ মা, বাবা এবং বোনের সঙ্গে জেটিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দেশরাজের বাবা মা অবশ্য এখন উত্তরপ্রদেশে রয়েছে, কিন্তু মূল অভিযুক্ত এখনো অধরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেশরাজকে বিভিন্ন রকম সহযোগিতাই করেছিল তার মামা কুলদীপ। এই নিয়ে একাধিক তথ্য পুলিশের হাতে আসে, আর সেই সূত্র ধরেই পুলিশ কুলদীপ সিংকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান ছিল কুলদীপকে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো দেশরাজের খোঁজ মিলবে, তাই গুজরাট থেকে ট্রানজিট বিমানে নিয়ে কৃষ্ণনগরে আনা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশের কথা মতোই মামা গ্রেপ্তার হওয়ার পরদিনে পুলিশের জালে ছাত্রী খুঁড়ে অভিযুক্ত দেশরাজ। বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার। বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। পশ্চিমবঙ্গের কংগ্রেস অফিস ভাঙচুরের পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। সোমবার পুলিশ তার ছেলে শিবম সিংকে গ্রেফতার করে। মৌদারের বিধান ভবনে হামলার পর থেকেই পুলিশ বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছিল। একাধিক ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল। রাকেশ সিংকে খুঁজতে গিয়ে পুলিশ গোপন সূত্রে জানতে পারে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন, আর এই গাড়িটি প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের সময় ব্যবহার করা হয়েছিল। এরপরেই 31শে আগস্ট রাতে রাকেশ সিং এর বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় রাকেশ সিং নেই। তার ছেলে শিবমের কাছে গাড়ির চাবি রয়েছে, এমনকি গাড়িটিও শিবমের নামে। রাকেশ সিং কোথায় তা জানার জন্য জেরা করা হলে শিবম কোনো তথ্য জানাননি। শিবমের কথায় অসঙ্গতি মেলে। তদন্তে অসহযোগিতা এবং হামলায় ব্যবহৃত গাড়িটি শিবমের হওয়ায় বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করা হয়। এখনো পুলিশ রাকেশ সিংকে খুঁজছে। প্রসঙ্গত 2 দিন আগেই বিহারের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। এই ঘটনার আজকে কলকাতার মৌলালিতে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর চালানো হয়। অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে এই হামলা চলেছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়ে ছবি ছিঁড়েও দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী তথা সাম্প্রতিক শুল্ক নীতির অন্যতম পরামর্শদাতা পিটার ন্যাভারোর মন্তব্যকে ঘিরে দেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। শাসক বিরোধীদের তরজায় ঢুকে পড়েছে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি থেকে জাতপাতের রাজনীতিও। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা বলেছেন ভারতের সাধারণ মানুষের কাছ থেকে ব্রাহ্মণরা মুনাফা লুটছে। রাশিয়ার কাছ থেকে ভারত জ্বালানি তেল কেনায় অনড় থাকার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন, কিন্তু তা নিয়ে এদেশে রাজনৈতিক বিতর্কের আগুন জ্বলে গিয়েছে। এক নিউজকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী নেভারো রাশিয়ার কাছ থেকে তেল কেনা ও তারই প্রেক্ষিতে ট্রাম্পের 50% অতিরিক্ত শুল্ক চাপানোর নীতিকে সমর্থন জানান। রাশিয়ার কাছে ভারত একটি পয়সার বিনিময়ে কাপড় কাচার লন্ড্রির বেশি কিছু নয়। প্রধানমন্ত্রী মোদী একজন বড় মাপের নেতা, কিন্তু আমি বুঝতে পারছি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েও কেন তিনি চীন রাশিয়ার সঙ্গী হতে চলেছেন। নেভারোর কথায় ভারতের মানুষকে আমি বলতে চাই, বোঝার চেষ্টা করুন কি ঘটতে চলেছে। সে দেশের সাধারণ মানুষের অর্থে মুনাফা লুটেছে ব্রাহ্মণরা। এটা থামানোই আমাদের কাজ। সোমবার সকালে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র পবন খেরা নেভারোর এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন। বলেন, ভারতের বিরুদ্ধে এরকম ভিত্তিহীন বক্তব্য রাখা আমেরিকার উচিত হয়নি। এর জবাবে উদ্ভবপন্থী শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ওনার কথার অর্থ বার্ধক্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। মার্কিন প্রশাসনের একজন পদস্থ আধিকারিক ব্রাহ্মণ শব্দের ব্যবহার করে ভারতের প্রেক্ষিতে সাধু হয়ে যেতে পারে না। আপনার উচিত কি বলতে চেয়েছেন তা ব্যাখ্যা করা। তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ একটি বার্তায় লিখেছেন, বস্টন ব্রাহ্মণ নামে একটি শব্দ আমেরিকায় অনেক আগে ব্যবহার হতো ঠিকই, কিন্তু তা প্রয়োগ করা হতো আমেরিকান নিউ ইংল্যান্ড ধনী অভিজাত পরিবারের পরিভাষা হিসেবে। ইংরেজি ভাষায় এখনো ব্রাহ্মণ শব্দের প্রয়োগ আছে, সেটা প্রয়োগ করা হয় সামাজিক ও অর্থনৈতিকভাবে ধনী সম্প্রদায়ের জন্য। তৃণমূলের আর এক নেতা সাকেত গোখেল ব্রাহ্মণ শব্দের ব্যাখ্যায় বলেন, পিটার ন্যাভারো হলো কেমব্রিজের প্রাক্তন এমএ পাস। নিউ ইংল্যান্ডে যা বস্টনের ধারে কাছে, এবং উনি যেখানে আগে থাকতেন সেখানে ব্রাহ্মণ বলতে যারা অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী তাদের বোঝায়। বিজেপির সমাজ বিজ্ঞানী মুখপাত্ররা যেন কিছু বই অন্তত পড়ে নেন। তৃণমূলের জবাবে বিজেপি নেতা নিশিকান্ত দুবে উদাহরণ দিয়ে বলেন, জাতি বৈষম্যবাদী ভাষা বস্টন ব্রাহ্মণ শব্দটি প্রথম প্রয়োগ করেন অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র। 1861 সালের উপন্যাস এলজি ভিনারের শব্দটি এসেছিল। এর সঙ্গে ভারতের ব্রাহ্মণ সম্প্রদায়ের কোনো মিল নেই। আসলে 19 শতকে কিছু এলিট আমেরিকান পরিবার যারা দাবি করত বংশ পরম্পরায় তারা
প্রোটেস্ট্যান্ট শরণার্থী হিসেবে পূর্ব উপকূলে ডেরা বেঁধেছিল। তাদের বস্টন ব্রাহ্মণ বলে। এই পরিবারগুলিকে তিনি ভারতের সব থেকে ক্ষমতাধর পুরোহিত সম্প্রদায়ের সঙ্গে তুলনা টেনেছিলেন। ভারতের ব্রাহ্মণরা বৌদ্ধিক, সাংস্কৃতিক, শিক্ষা, সামাজিক কর্তব্য দ্বারা মহানত্ব লাভ করেছিলেন।